বাইরন বিশ্বাস তিনি কি বলেছিলেন জানিয়ে বিতর্ক সারাদিন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় শোরগোল। আসুন শুনি। আপনারা সকলে জানেন যে ছাগলদিঘিতে একটা সেন্ট্রাল ফোর্সের সঙ্গে আমার ছোটো মোটো ঝামেলা হয়, আমি বিস্তারিত যাচ্ছি না। দ্বিতীয়ত শামশেরগঞ্জে ভোট দিতে যাওয়ার সময় ওখানেও ঝামেলা হয়, আমি ওটাও বিস্তারিত যাচ্ছি না। এখন প্রথমে আমি যখন এলাম তখন আমি কত বাজে, যখন প্রথম আসি 10টার সময় এসে দেখছি শুধু সেন্ট্রালের সিসিটিভি গেটের ভেতরে, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি না কোন বিধানসভার কোনটা ছবি, একটা সেন্ট্রাল ইন্টারনেটের এলসিডি লাগানো রয়েছে। প্রথম কথা, আমি চার্জ করলাম যে বাইরে এলসিডি নেই কেন, গেটের বাইরে, ভেতরে তো ঢুকতে দেবেন না, ঠিক আছে আপনাদের রুলস প্রোটোকল আমরা মানি আর মানবো, সংবিধানের বাইরে নয়, আমরা সংবিধান মেনেই চলবো, যেটা গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট করে দিয়েছে ওটাই মানবো আমরা। দ্বিতীয়ত তারপরে এসডিও স্যারকে ফোন করলাম, এসডিও স্যার বলছে যে सुबह लग जाएगा, সকালে ওরা বললো सुबह लग जाएगा। আমি বলছি सुबह लग जाएगा क्या बात है, पहले तो ये लगना चाहिए उसके बाद सुबह लगेगा। তারপরে বললো যে সকালে লেগে যাবে, আমার সকালে চলবে না, এখনই চাই। এসডিও স্যারকে বললাম স্যার এখনই চাই, রিকোয়েস্ট করছি আপনাকে এখনই চাই। স্যার বলছে না হবে না, সকাল হবে। আমি এসডিও স্যারকে বললাম যখন, যে যদি আপনি প্রার্থী হতেন, আপনি ক্যান্ডিডেট হতেন, তো আপনি সকাল পর্যন্ত ওয়েট করতে পারতেন স্যার। তখন বললো এসডিও স্যার বলছে আধ ঘন্টার মধ্যে আমি ইনস্টল করিয়ে দিচ্ছি। আজিজুল দা, আপনার কাছ থেকে শুরু করি। তাহলে কি স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে এখনও তৃণমূল কংগ্রেসের মধ্যে সংশয় রয়েছে? যে অভিযোগগুলো বাইরন করছেন এবং তারপরে আরও অনেক কথা বলেছেন, যেগুলো হয়তো বা ওনার যে স্টেটাস সেই অনুযায়ী ধরতে গেলে খানিকটা অসংলগ্ন আমার মনে হয়েছে, কিন্তু মূলত আমরা আসছি হচ্ছে স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে, সেফটি সিকিউরিটি নিয়ে। সত্যি কি স্ট্রং রুমগুলোতেই যে লাইট বন্ধ হয়ে যাওয়া, সিসিটিভি ক্যামেরায় উনি বলছেন যে ফুটেজ নেই, খানিকক্ষণ সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে যাওয়া, এগুলো কি সত্যি হচ্ছে? বা যদি হয়ে থাকে তাহলে কেন হচ্ছে, কারা করছে? বাইরনের যে বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, মানে তুমি তো গোটা বক্তব্যটা দেখালে না, সব না দেখালে পরিষ্কার বোঝা যাবে যে নিরপেক্ষ রেফারির ভূমিকা যেখানে পালন করার কথা, সেখানে পক্ষপাত দুষ্ট খেলোয়াড়ের ভূমিকা অবতীর্ণ হতে হচ্ছে রেফারিকে। আমি রেফারি বলতে এখানে নির্বাচন কমিশনকে বলছি, এবং জনমনে আজকে নির্বাচন কমিশনের ভূমিকা সম্পর্কে একটা চরম সন্দেহ কেন, একদম বিশ্বাসহীনতা তৈরি হয়েছে। জনমনে না তৃণমূলের মনে? জনমনে। আমি তৃণমূলের কথা, আমি একজন সাধারণ মানুষ হিসাবে বলি, আমি হয়তো সাধারণ মানুষ হিসাবে তৃণমূলের কথা বললে হবে নাকি? না, আমি যে কথাটা বলছি, কারণ হচ্ছে দেখো, এই বাংলায় এবারে এসআইআরকে কেন্দ্র করে নির্বাচন কমিশন যে নিবিড় হয়রানি মানুষকে করেছে, এটা তৃণমূল হয়ে বলার দরকার নেই, কংগ্রেস হয়ে বলার দরকার নেই, সিপিএম হয়ে বলার দরকার নেই, ইভেন বিজেপি হয়ে বলার দরকার নেই। নিবিড় হয়রানি, কারণ এবং নিবিড় হয়রানির পরে সেটা যদি একদম নির্ভেজাল ভোটার লিস্ট হতো না, আপনি লিস্টে যাবেন না। এখন আরেকটা লেটেস্ট আপডেট হচ্ছে 152টা আসনে নির্বাচন কমিশন নির্বাচন করলো গত তারিখে, একটা জায়গাতেও রিপোলিং এর কোনো রিকোয়েস্ট নেই। আপনি এটাকে বলবেন না যে নিখুঁতভাবে তারা কাজ করেছে? দেখো, আমি একটা কথা বলি, অবাধ শান্তিপূর্ণ ভোট মানে পক্ষপাত শূন্য ভোট নয়, এই জায়গাটা বুঝতে হবে। অবাধ নির্বাচন কমিশন যে অবাধ শান্তিপূর্ণ ভোট করেছে, রক্তপাত শূন্য মেনে নিচ্ছি, সেটা কতটা পক্ষপাত শূন্য এটা নিয়ে গভীর সন্দেহ রয়েছে, বাইরনের বক্তব্যের মধ্য দিয়ে উঠে এসেছে। কোথাও না কোথাও এই যে গোটা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের ভূমিকা তুমি বাদ দাও, ভারতীয় জনতা পার্টি যেভাবে বাংলা দখলের জন্য দশমুখ দানবের মতো করে, যেমন ওই আমরা ইতিহাসের ছাত্র তো, ওই আমরা দেখবো যে মেটার্নিকের নেতৃত্বে দশমুখ দানব যেমন ফরাসি বিপ্লবটাকে গ্রাস করতে চেয়েছিল, তেমনি করে বাংলার সংস্কৃতিকে গ্রাস করার জন্য, বাংলার পলিটিক্যাল কালচারকে হস্তগত করার জন্য পঙ্গপালের দল, বর্গীর দল
কিভাবে বাংলায় আসছে এবং সমস্ত শক্তিকে প্রয়োগ করছে। সেই শক্তি ইডি হতে পারে, সেই শক্তি ইনকাম ট্যাক্স হতে পারে, সেই শক্তি নির্বাচন কমিশন হতে পারে। সমস্ত রাষ্ট্রীয় শক্তিকে ব্যবহার করে কেন্দ্র সরকার যেভাবে বাংলার নির্বাচিত সরকারকে উৎখাত করতে চাইছে, সেটা থেকে আমি একদম বলতে পারি যে এবারে নির্বাচন যাদের পরিচালনা করার কথা এবং সাংবিধানিকভাবে যে দায়িত্ব, তারা সেই পক্ষপাত দায়িত্ব দুষ্ট, নির্বাচন আপনি কমিশন বলছেন। করতে পারছে না। এটা আমি হলফ করে বেশ বলছি। বেশ, আমি আসি একটুখানি তমসার কাছে। তমসা আমাদের অতিথি, আমি তো আর তমসাকে পঙ্গপাল বা বর্গী বলতে পারি না। বিজেপি মুখপাত্র হিসাবে তমসার অবজারভেশন কি বলছে, এবং এই যে স্ট্রং রুমগুলোর নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন উঠলো এক জায়গায় আমরা দেখছিলাম যে আলিপুরদুয়ারে পেছনে দরজা খোলা, সেখান থেকে অনেকে ঢুকছে বেরোচ্ছে। মেদিনীপুর কলেজের যে ছবি আমরা আজকে বিজেপি পোস্ট করেছে এবং অভিযোগ করছে যে সেখানে তৃণমূলের লোকেরা ঘুরে বেড়াচ্ছে। বাইরন বিশ্বাস যেভাবে গেট খোলার জন্য একটা আরতি আমরা দেখতে পেলাম পুলিশের আধিকারিকের কাছে, নিরাপত্তা রক্ষীদের কাছে, এই সমস্ত বিষয় নিয়ে আজিজুলদার অভিযোগ হচ্ছে এই সমস্ত জায়গায় ভোটকে প্রভাবিত করবার চেষ্টা করা হচ্ছে পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে। তমসার কি বক্তব্য? প্রথমত হচ্ছে প্রথম দফার ভোট আমরা দেখলাম যেটা যথেষ্ট শান্তিপূর্ণ একটা ভোট হলো। এবারে আপনি বাইরনের কথা বলছেন, দেখুন বাইরন যখন বক্তব্য রাখছেন ওনার যে অভিব্যক্তি সেটা দেখে আমি নিশ্চিত ওনাকে যদি সেই সময় হাসপাতালে নিয়ে যাওয়া হতো তাহলে ওনাকে ইনটক্সিকেটেড বলে ঘোষণা করা হতো। কিন্তু তার মধ্যে ওনার যে বক্তব্য, যেটাকে আমরা সাধুবাদ না দিয়ে পারছি না, উনি স্বীকার করে নিয়েছেন জনগণের রায়কে উনি মাথা পেতে নিয়েছেন, উনি হেরে যাচ্ছেন সেটা উনি স্বীকার করেছেন সবার প্রথমে। এবং শুধু উনি নয়, আরো আশপাশের একদম অন্তত 5টা বিধানসভাতে হারের কথা। জনগণের রায়টাকে স্বীকার করে নিয়েছেন এবং এই নির্বাচন প্রত্যেকটা জায়গায় আমরা যখন দেখেছি মানুষ এদের চাইছে না, চেষ্টা করছে শেষ কামড় দিয়ে, একদম লাস্ট কামড়, যদি ওই যে কফিনের শেষ পেরেকটা পুঁতে যাওয়ার আগে চেষ্টা করছেন যদি একটু বাঁচা যায়, যদি কোনো রকম ভাবে দোষ দিয়ে একটু বাঁচা যায়, সেই বাঁচার চেষ্টাটাই এরা করছে। কিন্তু 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, তৃণমূল সরে গেছে, ভারতীয় জনতা পার্টির সরকারকে পশ্চিমবঙ্গের জনতা বেছে নিয়েছে। না, আমার কথা এই যে অতিরিক্ত বিশ্বাস, ওভার এক্সপেকটেশন, এটা তমসারা কি করে করছেন? কারণ এরকমই মানে যদি বিজেপি জিতে গেছে, ক্ষমতায় চলে এসছে, আর তৃণমূলের বিসর্জন হয়ে গেছে, এটা যদি আজকে কেউ বলে তার মানে ধরে নিতে হবে 142টি বিধানসভায় যে প্রায় 3.5 কোটি মানুষের ভোট দেবেন, তাদের ভোটের আর বিজেপির কোনো দরকার নেই। এটাই প্রমাণিত হয় তমসা। পুরো পশ্চিমবঙ্গের জনতা, না, মানুষের রায়ের উপর তমসা বিশ্বাস রাখতে হবে। মানুষের উপর আমাদের ভরসা আছে। এই যে দুর্নীতি, এই যে মানুষের চাকরি চুরি করে নেওয়া, কারোর বান্ধবীর বাড়ির খাটের তলা থেকে টাকা পাওয়া, এই প্রত্যেকটা নারী সুরক্ষা, প্রত্যেকটা বিষয়ে মানুষ তার হিসেব নেবে। এবার প্রত্যেকটা মানুষ নিজেদের ভোট অধিকারের মাধ্যমে নিজেদের এই হিসেবটা নেবে, সেটার উপর আমরা ভরসা করছি। পশ্চিমবঙ্গের জনগণের উপর আমাদের ভরসা আছে। তারা জানে যে এই সরকার যদি চলে তাহলে দুদিন পরে তারা নিজের বাড়ি থেকে যে মেয়েটা কোচিনে যাচ্ছে বা নিজের চাকরির স্থলে যাচ্ছে, রাত 8টার পরে বেরোলে তার সুরক্ষা এই সরকার দিতে পারবে না, তার হিসেব নেবে জনগণ। সেই ভরসায় আমরা রয়েছি।